শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত তারই ভাবধারায় লেখা, তারই রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর হচ্ছে তার উপাধি, কিন্তু এই ঠাকুর তো তিনি ছিলেন না। রবীন্দ্রনাথরা ছিলেন হচ্ছে কুশারী। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা এই বাচ্চাদের নিয়ে, পাড়ার বাচ্চাদের নিয়ে আমরা একটা রবীন্দ্রনাথ শুরু করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় শ্রী হারাধন ভট্টাচার্য মহাশয়। আমি সেই হারাধন ভট্টাচার্য মহাশয়কে আমাদের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে ঘোষণা করছি। এবার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করবেন আমাদের সভাপতি হারাধন ভট্টাচার্য। আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান করলেন আমাদের মাননীয় হারাধন ভট্টাচার্য মহাশয়। অমল দয়ারা সবাই সবাই তোমার ডাকবো দাঁড়াও, আসছে এবার আমাদের সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন আমাদের খুদেরা। সবাই মিলে তোমাদের তাকাও, এই ছবি উঠছে, ছবি উঠছে। সবাই যাও, সবাই মিলে এইটা তোমাদের সবাইকে দিলাম, তোমাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অমূল্য বক্তব্য রাখার জন্য আমরা অনেকেই জানতে পারলাম, যেটা আমরা জানি না, জানতাম না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী পালন করছি আমরা। আমার সবচেয়ে ভালো লাগছে এই জন্যই যে একটা ঘরের মধ্যে আমরা রবি ঠাকুরকে স্মরণ করছি। কোনো মাঠ না, কোনো মঞ্চ না, একটা ঘর। সেই ঘরের মধ্যে কিছু বাচ্চা, কিছু বড়, সবাই মিলেমিশে আমরা রবি প্রণামে মিলিত হয়েছি। এটার মধ্যে একটা আসল জিনিসটাই পাওয়া যায়, মানে তার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার জন্য লাগবে না অনেক কিছু, অনেক মাইক, অনেক লাইট, অনেক বড় মঞ্চ, কিছু লাগবে না। খালি মনটা লাগবে, শ্রদ্ধা চাই আর বিশ্বাস চাই, এবং তার প্রতি আমাদের একাগ্রতা চাই। তাই তো আজকে এই ছোট্ট ঘরের মধ্যে আমাদের দাদা সিদ্ধার্থদা আয়োজন করেছেন। এর আগে নেতাজির জন্মজয়ন্তীও এখানে আমরা এসেছি। সুতরাং এই যে ঘরোয়াভাবে যে এই মহাপুরুষদের সম্বন্ধে বাচ্চাদের কাছে তুলে ধরা, এটার মধ্যে কিন্তু অনেক কিছু পাওনা আছে। এমন অনেক, এই রবীন্দ্রনাথ বিশ্বকবি হয়েছিলেন শুধু সাধারণ কথা নয়, সেটা একটা বিরাট ব্যাপার। তার সম্বন্ধে এমন অনেক জিনিস আছে যেসব কথা বললে এখানে হয়তো অনেকেই, বাচ্চারা যেহেতু আছে আমি সেই জন্য বলছি, বড়রা যারা আছেন তাদের কথা বলছি না, বাচ্চাদের কথা বলছি, বুঝতে পারবে না হয়তো, কিন্তু তবুও বাচ্চাদের জন্য আমি একটা ছোট্ট গল্প সত্যি করে বলবো। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা তো সবাই জানো রবীন্দ্রনাথের নাম, সবাই জানো তো? হ্যাঁ, সবাই জানো। তিনি কি কি করেছিলেন বলো তো? আমি বলছি, তুমি যা জানো তাই বলো দেখি।
যা জানো রবীন্দ্রনাথ সম্বন্ধে বলো দেখি। রবীন্দ্রনাথ সম্বন্ধে তুমি কি জানো বলো, যা জানো। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে বলো, তুমি বলো। তিনি অনেক নাটক লিখেছিলেন, তিনি অনেক গল্প লিখেছিলেন। ঠিক আছে বসো, তুমি বলো। আমি কিন্তু পরীক্ষা নিচ্ছি না, আমি জানতে চাইছি যে তোমাদের মধ্যে রবীন্দ্রনাথ কতটা ঢুকেছে বলো। তিনি অনেক গল্প লিখেছেন, হ্যাঁ। তিনি অনেক কবিতা লিখেছেন, তিনি অনেক নাটক লিখেছেন। আচ্ছা, তুমি বলো। তিনি অনেক গদ্য লিখেছেন। গদ্য 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 অনেক গদ্য লিখেছেন, হ্যাঁ। অনেক আবৃত্তি করেছেন, অনেক নাটক করেছেন, অনেক গান গেয়েছেন। ঠিক আছে বসো। সবাই কিছু কিছু বাচ্চারা তো বড় তোকে জিজ্ঞেস করবো। এই তো মাসিমা আমাদের মাসিমা বসো বসো বসো। ঠিক আছে, প্রত্যেকেই দুটো একটা করে কথা বলেছো তোমরা, আরো জানতে হবে, বড় হোক আরো জানতে হবে। তবে একটা জিনিস কিন্তু তোমরা বলেছো, সেটা হচ্ছে কবিতা লিখেছেন, গান লিখেছেন, নাটক লিখেছেন। একটা মানুষ মানুষ কিন্তু একজন, লিখেছেন কবিতা, গান, নাটক। এদিকটা তোমাদের কাছে সবাই জানো। তিনি আরো অনেক 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 কিছু লিখেছেন, অনেক কিছু করেছেন, অনেক দিকে করেছেন। মানে তার যদি বিচরণ, বিচরণ মানে যাওয়া, মানে এইদিকে যাওয়া ওইদিকে যাওয়া, একটা মানুষ তার জীবনে, সাহিত্যের জীবনে তার কলমের দ্বারা এমন কোনো দিক নেই ভালো যেদিকে তার কলম যায়নি, এমন একজন মানুষ ছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। এবং অনেক কিছু, এমন অনেক কিছু আছে যে রবীন্দ্রনাথের জন্যই আমরা সেগুলো পড়ি, তা নাহলে সেগুলো হতো না। এমন একজন মানুষ ছিলেন তিনি। একটা জিনিস তোমরা সবাই জেনে রাখো, আরো জানতে পারবে, রবীন্দ্রনাথ কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। ওই যে গান লিখেছিলেন বললে, তাহলে গানটার মধ্যে রবীন্দ্রসঙ্গীত, তিনি জাতীয় সঙ্গীত, যে গানটা আমরা গাই, জনগণ মন অধিনায়ক জয় হে, সেই গানটা কিন্তু ওনারই লেখা। এবং আরো যেটা বলার বিষয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ আরো অন্য দেশের জন্য জাতীয় সঙ্গীত লিখেছেন। যেমন আমাদের ওপারে বাংলাদেশের জন্য সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটা তারই লেখা। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত তারই ভাবধারায় লেখা, তারই এক ছাত্র বিশ্বভারতীতে পড়তেন, তিনি ওই রবি ঠাকুরের পাশে বা সামনে বসে লিখেছিলেন শ্রীলঙ্কান ভাষায়, কিন্তু ভাব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। একটা মানুষ, যে মানুষ তিনটে দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, এবং সাহিত্যের এমন কোনো দিক নেই যেদিকে তার কলম চলেনি। অর্থাৎ কবিতা, গল্প, নাটক, ছোট গল্প, উপন্যাস, বড় গল্প, চিত্র মানে ছবি আঁকা, নাটক করা, গান গাওয়া, আবৃত্তি করা, সমাজ সংস্কার, শিক্ষকতা করা, আর কত দিক বলবো। শিক্ষকতা করা মানে শিক্ষক তো ছিলেন তিনি, কোথাকার শিক্ষক ছিলেন? শান্তিনিকেতন তৈরি করেছিলেন তিনি, বিশ্বভারতী। বিশ্বভারতীর মতন একটা বিশাল জিনিস। তোমরা কেউ শান্তিনিকেতনে গেছো? যাওনি এখনো, যাবে। তোমরা আর বড় হলে শান্তিনিকেতন যাবে, দেখে আসবে। আর জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি গেছো? যাওনি কেউ। আমি যারা অভিভাবক আছে তাদেরকে বলছি ঠাকুর বাড়িতে নিয়ে যাবেন বাচ্চাদের, দেখে আসুক। আমরা কালীঘাট যাই, দক্ষিণেশ্বর যাই, তারকেশ্বর যাই, তারাপীঠ যাই, কিন্তু জোড়াসাঁকো যাই না। জোড়াসাঁকোর মতন, জোড়াসাঁকো যে সবচেয়ে বড় তীর্থক্ষেত্র বাঙালির সবচেয়ে বড় তীর্থক্ষেত্র, ওদিকে জোড়াসাঁকো। একই পাড়ায়, মানে কত সৌভাগ্য আমাদের বাঙালি হিসেবে যে একদিকে এদিক থেকে গেলে বাদিকে থাকেন, বাদিকে বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক উল্টো দিকে ডান দিকে সোজা সিমলা পাড়ায় গেলেই বিবেকানন্দের বাড়ি।
একটা মানুষ এই কত তার কীর্তি, সেই কীর্তির বলে আজ 164 বছর পরেও আমরা তার গলায় মারা দিচ্ছি। এটা সাধারণ ব্যাপার নয়। এই যদি সাধারণ হতো তাহলে এত এই আমরা বসতাম না এখানে, আমরা আলোচনার জন্য আসতাম না সেখানে। তাই একজন মানুষ সহস্রাব্দ মানে বোঝো তোমরা? বোঝো না? সহস্রাব্দ মানে হচ্ছে 1000 বছর। পৃথিবীতে 1000 বছরের মধ্যে একটা পরীক্ষা মানে সমীক্ষা হয়েছিল। সমীক্ষা যখন আমরা 2000 সালে পড়লাম, তখন পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিরা মিলে বসলেন যে সহস্রাব্দের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সাহিত্যিক, শ্রেষ্ঠ মানুষকে তার বিচারের জন্য সারা পৃথিবীব্যাপী আলোচনা চলবে। সেই আলোচনায় বিভিন্ন নাম আসলো, তার মধ্যে রবীন্দ্রনাথের নাম আসলেন। রবীন্দ্রনাথ আসলেন তার মধ্যে। কেন আসলেন তিনি তার মধ্যে? প্রথম যখন ওনারা বিচার করতে বসলেন যে সব কবিতায় কে কে আছে, কবিতায় দেখা গেল শেলি, কিটস, বায়রন, রবীন্দ্রনাথ, ওয়ার্ডসওয়ার্থ আছে কবিতায়। সারা পৃথিবীর যারা কবি তাদের মধ্যে রবীন্দ্রনাথ আছে। এরপরে দেখা গেল, এরপর আলোচনা হলো আচ্ছা নাটকে কে কে আছে দেখা যাক তো। নাটকে দেখা গেল বার্নার্ড শা আছে, শেক্সপিয়ার আছে, রবীন্দ্রনাথ আছে। তারপরে দেখা গেল যে গানে কে কে আছে, গানে দেখা গেল শেলি গানও গাইতেন, হ্যাঁ, রবীন্দ্রনাথ নিজেও গান গাইতেন। তাহলে যখন গল্পতে দেখা গেল মোপাসা আছেন, আমাদের রবীন্দ্রনাথও আছেন। তাহলে সাহিত্যের যতগুলো দিক আছে পৃথিবীতে, যখন সেই সাহিত্যের দিক নিয়ে আলোচনা হলো এবং সেই আলোচনার ক্ষেত্রে সর্ববিভাগে রবীন্দ্রনাথের নাম উচ্চারণ হচ্ছে, আর বাকি সবাই একজন কবি, একজন নাট্যকার, একজন গায়ক, একজন অমুক, যাই হোক, কিন্তু সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ আছে। তাহলে সেই মানুষটাই সহস্রাব্দের শ্রেষ্ঠ মানুষ হিসাবে আখ্যা পেলেন। সেই রবীন্দ্রনাথের আমরা উত্তরসূরি, অর্থাৎ তার তিনি বাঙালি, আমরা সেই বাঙালি। এটা যে আমাদের কত গর্বের বিষয়। ভারতবর্ষের মধ্যে 4 জন মানুষকে সারা পৃথিবী এক নামে জানে। 4 জন মানুষকে আছে আরো, কিন্তু 4 জনকে এক নামেই জানে যে হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস। এই 4 জন হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে, মানে এনাদের প্যারালাল আর কেউ নেই। এনাদের যে ক্ষেত্রগুলো, এনাদের যে বিচরণ ক্ষেত্র, সেই বিচরণ ক্ষেত্রে আর কিছু নেই। সবাই জানে মহাত্মা গান্ধী অহিংসার পূজারী হিসাবে পৃথিবী বিখ্যাত, সবাই তাকে প্রণাম করে আজও। রবীন্দ্রনাথ তো সমস্ত কিছুই সাগর সমান তার ব্যক্তি। আর নেতাজি হচ্ছে বীর, স্বাধীনতার জন্য তিনি সর্বস্ব ত্যাগ করে ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন এবং দেশকে স্বাধীন করেছিলেন। আর বিবেকানন্দ হচ্ছে ভারতবর্ষের জয় পতাকা সেই শিকাগোতে তুলেছিলেন ধর্ম সম্মেলনে। ভারতের প্রথম ব্যক্তি যিনি বিদেশে গিয়ে ভারতের জয় পতাকা তুলেছিলেন ধর্মের মাধ্যমে। আমরা হিন্দু, সেই হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচার করেছিলেন এবং বলেছিলেন হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যা সব ধর্মকে স্বীকার করে, সবকিছুর ভালোকে স্বীকার করে। এনারা হচ্ছেন সর্বব্যাপী। তাই যে মানুষটাকে পৃথিবী স্মরণ করে, তা আমরা স্মরণ না করাটাই আমাদের কাছে লজ্জা। অনেক কথা বেড়ে গেল, আমি ছোট্ট আরেকটা কথা বলে শেষ করি। রবীন্দ্রনাথ ঠাকুর তো ঠাকুরটা কি বলো? ঠাকুরটা কি? ঠাকুরটা হচ্ছে তার উপাধি, তাই তো? তোমার নাম কি? হ্যাঁ, শুভজিতের সঙ্গে কি আছে? হাইট। তাহলে হাইটটা হচ্ছে তোমার উপাধি, তাই তো? আমার যেমন হারাধন ভট্টাচার্য, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তার উপাধি। কিন্তু এই ঠাকুর তো তিনি ছিলেন না। কি করে তিনি ঠাকুর হলেন? এই ছোট্ট গল্পটা আমি তোমাদের বলে আমার কথা শেষ করব, চিরদিন মনে রাখবে। রবীন্দ্রনাথরা ছিলেন হচ্ছে কুশারী। ওনাদের পূর্বপুরুষ থাকতেন ওপারে। ওপার বলতে বাংলাদেশে খুলনার দক্ষিণ ডিহি বলে একটি জায়গা, সেইখানকার ওনারা ছিলেন। এমনিতে জমিদার ছিলেন, শিলাইদহে, সবাই আমরা জানি। এবং তখন ওনারা ছিলেন কুশারী টাইটেল। জগন্নাথ কুশারী হচ্ছে ওনাদের প্রথম পুরুষ। কুশারী প্রথম পুরুষ জগন্নাথ কুশারী। এবং এই জগন্নাথ কুশারীর
অনেক বছর পরে, অনেক বংশ পরে পঞ্চানন কুশারী ওই ওপার থেকে সাংসারিক কলহের জন্য দেশ ছেড়ে চলে আসে এই গোবিন্দপুর। যখন তিনি এখানে এসেছিলেন কলকাতায় ওই জোড়াসাঁকো, তখন নাম ছিল গোবিন্দপুর ওই জায়গায়। তোমরা পড়বে বড় হলে যে কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি তিনটে জায়গা নিয়ে এই সমগ্র কলকাতা, বৃহত্তর কলকাতা। তো ওই জায়গাটার, ওই অঞ্চলটার নামটা ছিল হচ্ছে গোবিন্দপুর। ওই গোবিন্দপুরে এসে উপস্থিত হয়েছেন কুশারীরা, কিন্তু ব্রাহ্মণ। কুশারীদের বইতে আছে কুশারীরা পুজো করে, ঠিক আছে? তাহলে এইবার ওই পঞ্চানন কুশারী এসেছেন কোথায়? গোবিন্দপুরের একটি বস্তির কাছে। এবং ওখানে কি হয়? ওখানে হয় হচ্ছে ওইখান থেকে গঙ্গার ঘাট সামনেই, তোমরা যদি যাও দেখবে ওই ওখান থেকে মেছুয়া পেরিয়ে গিয়েই পোস্তার পরে ওখানে গঙ্গা। এবং ওই গঙ্গায় তখন তো ব্রিটিশরা এসে গেছে, ইংরেজরা এসে গেছে, এবং সেই গঙ্গায় জাহাজে যে বিদেশ থেকে মাল আসতো আর আমাদের এখান থেকে যেসব মাল যেত, সেই মাল ওঠানামা করার জন্য তো কুলি দরকার হয়, তাই না? তুমি বা আমি তো এই মাল ওঠানামা করতে পারবো না কাঁধে নিয়ে, সবাই তো পারে না। এর জন্য দরকার হচ্ছে কুলি, মজুর, মোট মজুর। ওই বস্তিটাতে থাকতো হচ্ছে এই কুলিরা, যারা ওই জাহাজে মাল ওঠানামা করত। পঞ্চানন কুশারী এসেছেন দেশ থেকে, কি কাজ করবেন, এখানে কি কাজ পাবে, এখন তো কোনো কাজের সঠিক পায়নি নিশানা। তখন উনি মনস্থির করলেন যে আমি এই যে সব কুলি ভাইরা আছে, এই কুলি ভাইদের নিয়ে ওই মাল ওঠানামানের কাজ করব, মানে ঠিকাদারি করব। উনি শুরু করলেন ওই ঠিকাদারি, মানে জাহাজে মাল ওঠানামা এই কুলিদের নিয়ে। আর কুলিরা ছিলেন হচ্ছে খুব, মানে তখনকার দিনে যে জাত প্রথা ছিল, তো এখনো আছে, আমাদের বাংলায় নেই কিন্তু অন্য জায়গায় আছে। মানে ওরা নিচু শ্রেণীর ছিল। অনেক সময় বলে না দেশে আমাদের কথা ছিল জল জল, মানে জল চলে না, এরকম ব্যাপার ছিল। তো সেই সব থেকে আমরা বেরিয়ে এসেছি এখন অনেক। তো ওই যে নিচু শ্রেণীর যারা মানুষ ছিল, তারা ওই যে ব্রাহ্মণ এসেছে, পঞ্চানন কুশারী ব্রাহ্মণ, ব্রাহ্মণকে তো আর নাম ধরে ডাকতে পারে না, কি বলে ডাকলো? ঠাকুর মশাই। ওই ব্রাহ্মণকে, পঞ্চানন কুশারীকে সবাই, এই যে হিন্দুরা যারা মাল ওঠানামা করে, তারা সবাই মিলে ঠিক করলো যে ইনি আমাদের ঠাকুর মশাই। সেই পুজো করে সেই ঠাকুর মশাই না, কিন্তু যেহেতু উনি ব্রাহ্মণ তাই ওনাকে ঠাকুর মশাই বলে ডাকতে পারলো। অন্য নাম ধরে তো ডাকে না, পঞ্চানন বলে তো ডাকা যাবে না। হ্যাঁ, বললো পঞ্চানন ঠাকুর, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। এই যে পঞ্চানন ঠাকুর, এই ব্যবসাটা কাদের সঙ্গে শুরু করেছিল? ঠিকাদারি শুরু করেছিল ইংরেজদের সঙ্গে। তো ইংরেজদের কাছে যখন টাকা পয়সা নেবে, তখন তো তারা একটা বিল ভাউচার করতে হয়। তো বিল তৈরি করলো, ওই বিলের মধ্যে লিখলো, এবং এই ঠাকুরটাই বিকৃত হয়ে ইংরেজদের কাছে টেগর হলো। উচ্চারণের জন্য ওরা ঠ উচ্চারণ করতে পারে না, ড ড ড এরকম উচ্চারণ হয়, সেই জন্য ওই ঠাকুরটা হলো টেগর। এবং এই টেগরটাই উনি লিখলেন ওই প্যাডে, পঞ্চানন টেগর। ব্যাস, কুশারী গেল চাপক, হয়ে গেলেন তিনি ঠাকুর। তাহলে সবাই মিলে ওনাকে পঞ্চানন ঠাকুর, 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 ঠাকুর বলে ডাকতে শুরু করল। এই শুরু হলো কিশোরের ওই কুশারী থেকে ঠাকুর পদবীর উৎপত্তি। এবার এই ঠাকুর, পঞ্চানন ঠাকুরের আরো অনেক 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 বংশ পরে এসেছিলেন ওই দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর ওই পঞ্চানন ঠাকুরেরই আর একজন বংশধর। সে ওই মেছুয়াপট্টি আর এই জোড়াসাঁকোতে জমি কিনলেন। জমি কিনে ওই জোড়াসাঁকোর বাড়ি করলেন। ওই জোড়াসাঁকো জায়গাটার নাম হচ্ছে, ওখানে তখন সাঁকো ছিল। সাঁকো তোমরা দেখোনি, ওই সাঁকো পেরিয়ে যেতে হতো, তাই জন্য নাম ছিল। দুটো সাঁকো ছিল, দুটো ব্রিজকে সাঁকো বলে, হ্যাঁ, বাসের ওখানে ছিল, তাই জন্য জায়গাটার নাম জোড়াসাঁকো। এবার ওইখানে একটা বাড়ি করলেন, সেইখানে জন্মগ্রহণ করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা। এবার তার ছেলে হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। এবার এই মহর্ষি দেবেন্দ্রনাথেরই সন্তান আমাদের এই বিশ্ববিখ্যাত
রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথরা ছিলেন 15 ভাই বোন, 15 ভাই বোন, তার মধ্যে 14তম সন্তান হচ্ছে রবীন্দ্রনাথ এবং 8ম পুত্র। 14তম সন্তান মানে সন্তান যেগুলো আছে সিরিয়ালি তাতে 14 নম্বর, কিন্তু পুত্র হিসেবে 8ম রবীন্দ্রনাথ। এই হলেন রবীন্দ্রনাথ, মানে কুশারি থেকে ওনারা বিখ্যাত ঠাকুর হয়ে গেল। এই ঠাকুর সারা পৃথিবী ছড়িয়ে গেল, সারা পৃথিবীতে আমাদের ঠাকুরের নাম ছড়িয়ে গেল। তাই এমন একজন মানুষের আমরা জন্মদিন পালন করতে বসেছি, যার কথা আমরা যে কোনো জায়গায় গিয়ে উদাহরণ হিসাবে তুলতে পারি। তোমরা যখন বড় হবে এই মহাপুরুষদের জীবনীগুলো পড়বে, এটা তো ছোটদের মতন করে আমি বললাম, মহাপুরুষদের জীবনীগুলো পড়বে, পড়লে জানতে পারবে তারা কেন, কখন, কিসের জন্য কি লিখেছিলেন, তাই না? আজকে ওই তোমাদের মতন যখন বয়স ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, উনি কিন্তু স্কুলে পড়তে যেতে ভয় পেতেন, মানে স্কুলে গিয়েও পড়াশোনা করতে পারেনি, চলে এসেছিলেন। আমি স্কুলে পড়বো না বলে কান্নাকাটি করেছি, খুব কান্নাকাটি করেছি। তো এই যে রবীন্দ্রনাথ স্কুলে পড়েননি, তার পিছনে যে কারণ, সেই কারণটা হচ্ছে স্কুলের ওই ধরা বাঁধা গণ্ডি, ওই গণ্ডিটা ওর পছন্দ ছিল না। তো সেই জন্য যারা গার্জিয়ান তারা দেখলেন যে রবীন্দ্রনাথকে তো এইভাবে আটকে রাখা যাবে না, ঠিক আছে বাড়িতেই পড়াশোনা, বাড়িতেই সমস্ত বিষয়ে শিক্ষক রাখলেন, নাচের শিক্ষক, গানের শিক্ষক, ব্যায়ামের শিক্ষক, সব রকম শিক্ষক রাখলেন, রেখে পড়াশোনা করালেন। এবং এই করতে করতে তিনি কবিতাও আস্তে আস্তে লেখা শুরু করে দিলেন। কবিতা কিরকম কবিতা? জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতির মাথা নড়ে, জানো তো কবিতাটা? জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতির মাথা নড়ে, এই ধরনের ছোট 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 4 লাইনের কবিতা স্লেট পেন্সিলে লেখা শুরু করেছিল। মাটিতে চক দিয়ে লিখতেন, আর দাদারা মিলে ওটাকে কালেকশন করতেন। এইভাবে দাদারা ওনার অনেক কবিতা পেয়ে গেছিলেন, অনেক কবিতা দেখেছি, আরে রবি তো বেশ ভালো কবিতা লিখছে। তখন এই বড়রা উৎসাহ দিল, রবি তুমি কবিতা লিখো। তখন এই কবিতার খাতা দিল, তখন আস্তে 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 রবীন্দ্রনাথ ওই খাতার মধ্যে আস্তে আস্তে লেখা শুরু করে দিল। এইভাবে সে কবিতা শুরু করলো, তারপরে গান শুরু করলো, তারপরে আঁকা শুরু করলো। এই শুরু যা করেছে তার শেষ আজও হয়নি। আমরা আজকেও তার একটা মানুষ সারা জীবনে যা লিখে গেছে, একটা মানুষ আমরা কেউ পড়ে শেষ করতে পারবো না, এত লিখেছে সে, এমন একজন মানুষ। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জন্মদিন পালন এবং তোমাদের উপযোগী একটা নাটক অমল দয়ালা, এই অমল দয়ালা নাটকের মধ্যে দিয়ে অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে। তোমরা এখন সেটা বুঝবে না, আজকে করো, বড় হলে বুঝতে পারবে এর পেছনে কি কারণ আছে। হ্যাঁ, অমল, এই আমার একটা কবিতা আছে, সেই কবিতাটা আমি লিখেছিলাম অমল অপেক্ষা। মানে অমল ওই যে জানলা গড়া ধরে তার বসে থাকতো, অপেক্ষা করতো কখন ওই দয়ালা ওখান থেকে যাবে। হ্যাঁ, অমল অপেক্ষা মানে হচ্ছে অনেক দিনের অপেক্ষা, অনেক ক্ষণের অপেক্ষা, সেইটা। এবার আমি ছোট্ট একটা কবিতা তোমাদের জন্য পাঠ করছি, আমারই লেখা ছোট কবিতা, জাতির গুরুদেব কবিতার নাম। বিশ্বের বিস্ময় জাতির গুরুদেব রবি ঠাকুর তুমি, জন্মে তোমার ধন্য হলো তোমার জন্মভূমি। এর মধ্যে আমি বলি, কোনো মানুষ এই দেশে জন্মগ্রহণ করে ধন্য হয়, মানে আমি ভারতবাসী হিসাবে আমি গর্বিত। আবার এমন মানুষ আছেন যাদের জন্য দেশ গর্ব করতে হবে, সেরকম মানুষই। তাই জন্যই বলছি যে বিশ্বের বিস্ময় জাতির গুরুদেব রবি ঠাকুর তুমি, জন্মে তোমার ধন্য হলো তোমার জন্মভূমি। মহাপ্রস্থানের মহাপথে তুমি সেই চলে গেছো কবে, যুগ যুগান্ত পেরিয়েও তুমি হৃদয় পুরে রবে। গঙ্গা জলে গঙ্গা পুজো হয় কবি যেমন, তোমার গানে তোমার স্মরণ হবে কবি তেমন। তুমি ছিলে বল, তুমি আশা স্থল, চিরদিনই তাই রবে। হে মহামানব ভারত তীর্থে সরিবে তোমায় সবে। এই ছোট্ট একটা কবিতা। ভারত তীর্থ হচ্ছে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা। তুই জানিস ভারত তীর্থ কবিতাটা? হ্যাঁ, বিখ্যাত কবিতা। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতারে,
উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে, হেন গম্ভীর ওই যে ভূদর নদী অপমালাধিত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে। দুর্দান্ত কবিতা। এই কবিতার নাম ভারত। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ।